বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিব আল হাসান যদি একটা তার ফেসবুকে আবেগপ্রবণ স্ট্যাটাস দিয়ে দিত, তাহলে আজকে সাকিব আল হাসান বাংলাদেশের মানুষের কাছে হিরো হয়ে যেত। কিন্তু সেই সাকিব আল হাসান একটা স্ট্যাটাস মাত্র ফেসবুকে না দেওয়ার কারণে সে আজকে ভিলেন। তাকে দেওয়া হলো মামলা, তার নামে অভিযোগ তোলা হলো শেয়ার বাজার কেলেঙ্কারির, করা হলো 50 লক্ষ টাকা জরিমানা, শুধুমাত্র একটা ফেসবুক স্ট্যাটাস। আমরা আসলে বাঙালিরা অনেকটাই আবেগী, অনেকটা আবেগপ্রবণ। খুব সহজে আমরা যে কাউকে বিশ্বাস করি এবং মনের ভিতরে জায়গা করে দিই, এবং যে কোনো সময় তাদেরকে মন থেকে বের করে দিতেও আমরা দ্বিধাবোধ করি না, সেটা মুহূর্তের মধ্যেই। সাকিব আল হাসানের ক্ষেত্রেও সে এরকমই হয়েছে। সেই যে সাকিব আল হাসান বাংলাদেশের মানুষের কাছে নয়নের মণি ছিল, ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান, যাকে আমরা ক্রিকেটের রাজপুত্র বানিয়েছিলাম, যিনি সারা বিশ্বের সেরা অলরাউন্ডার, সেরাদের সেরা সাকিব আল হাসান, সেই সাকিব আল হাসান মাত্র কয়েকদিনের ব্যবধানে হয়ে গেল বাংলার মানুষের কাছে ভিলেন। কিন্তু কেন? কারণ সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনো বিবৃতি দেয়নি, ছাত্রদের পক্ষে কোনো কথা বলেনি। আর এর কারণ, সাকিব আল হাসান ছিল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য, আর সংসদ সদস্য হওয়ার কারণে সে সরকারের বিপক্ষে গিয়ে কোনো কথা বলেনি, সরকারের সিদ্ধান্তের বাইরে সে কথা বলতে পারেনি। এজন্য আমরা সাকিব আল হাসানকে আজকে ভুল বুঝতেছি, কিন্তু এটা আমরা মনে করি না যে আসলে সাকিব আল হাসান দেশের জন্য কি করেছেন। সবকিছু আমরা ভুলে গেছি, তার অবদান ভুলে গেছি। অন্যান্য সংসদ সদস্য যারা ছিল তাদের মতো না সাকিব আল হাসান। সাকিব আল হাসান হয়তোবা 6 থেকে 7 মাস আগে সংসদ সদস্য হয়েছে এবং এর মধ্যে প্রায় 5 মাসই ছিল দেশের বাহিরে। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, নেই কোনো লুটপাটের অভিযোগ। কিন্তু সেই সাকিবকে আমরা এখন ভুল বুঝতেছি। অনেকে বলতেছেন যে সাকিব আল হাসান কেন এই স্বৈরাচার সরকারের নির্বাচনে গেল বা তাদের দলীয় মনোনয়নে সংসদ সদস্য হলো। তো তাদের উদ্দেশ্যে বলবো, আওয়ামী লীগ সরকার 2009 সালে নির্বাচনের পরে, যখন 2009 সালে নির্বাচনটা ফেয়ার ইলেকশন হলেও 2014, 18 এবং 23 সালের যে 3টি নির্বাচন, এই 3টি নির্বাচনেই ফেয়ার হয়নি, অনেক জায়গায় ভোট কারচুপি হয়েছে। তো সেই নির্বাচনগুলোর মধ্যে কিন্তু সকল দলের, যেমন 2014 সালের নির্বাচনে সকল দলের অংশগ্রহণ ছিল। আপনিও হয়তোবা যে সমালোচনা এখন করতেছেন, আপনিও ভোট দিয়েছেন। জেলা পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে বলেন, সেখানেও আপনারা গিয়ে ভোট দিচ্ছেন। নেতাদের পিছনে আপনারা দৌড়াইছেন, নেতাদের নামে স্লোগান দিচ্ছেন, আপনারাই তো দিচ্ছেন। কিছুদিন আগেও তো, প্রায় গত বছর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে বড় ছাত্র সমাবেশ করলো ছাত্রলীগ। সেই মানুষগুলো কোথা থেকে আসলো? আপনাদের মধ্যে থেকেই তো আসছে। সেটা তো মাত্র 1 বছর আগে। তো আপনারা নেতার পিছে দৌড়াইলেন। এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ, আমরা বয়ে তাদের পক্ষে কথা বলেছি, কিন্তু সাকিব আল হাসানও তো সেই এই একই রকম হতে পারে। হয়তোবা এই সাকিব আল হাসান সংসদ সদস্য হওয়ার পরে সে যদি সরকারের বিপক্ষে কিছু বলতো, আর যদি সরকার ক্ষমতায় থেকে যেত, সাকিব আল হাসানের সমস্যা হতে পারত। এজন্য হয়তোবা সাকিব আল হাসান চুপ থেকেছে। কিন্তু এমন তো করে নাই যে সাকিব আল হাসান সরকারের পক্ষে বিবৃতি দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যারা করেছে তাদের বিপক্ষে কথা বলেছে, এমন কিছু সাকিব আল হাসান করেনি, চুপ থেকেছে, নীরবতা পালন করেছে একজন সংসদ সদস্য হয়েও। মাশরাফিও ঠিক সেই রকম করেছে। মাশরাফি এর আগেও সংসদ সদস্য ছিল 5 বছর, কিন্তু 5 বছরের মাশরাফির নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই, কোনো লুটপাটের অভিযোগ নেই। তো এরকম যদি আপনারা এই সরকারকে স্বৈরাচার বলেন, হ্যাঁ,
যদি মাশরাফির মতো 300 আসনে যদি 300 জন সংসদ সদস্য হতো, তাহলে একবার চিন্তা করে দেখেন দেশটা কোথায় চলে যেত, সকলে পাল্টে যেত। আসলে তো আমরা চাই যে 300 আসনে মাশরাফির মতো সংসদ সদস্য তৈরি হোক, তাহলে আমাদের সারা দেশটাই পাল্টে যাবে। সাকিব আল হাসান রাজনীতিতে এসেছেন কারণ সে সারা জীবন ক্রিকেট খেলবে না, সে তার এলাকার মানুষকে সেবা করতে চেয়েছিল রাজনীতির মাধ্যমে। রাজনৈতিক নেতা হওয়া ছাড়া এরকম বড় পরিসরে জনগণের পাশে থাকা যায় না। আর সেটাই সাকিব আল হাসান তার শেষ ক্যারিয়ারে এটাই চেয়েছিল, যে জনগণের পাশে থাকবে, জনগণের সেবা করবে। এজন্য সে সংসদ সদস্য হয়েছে, কিন্তু সেই সুযোগটা সাকিব আল হাসান পেল না। সাকিব আল হাসান তার ক্যারিয়ারের শেষ সময়ে পেল লাঞ্ছনা, হয়েছে বাংলাদেশের মানুষের কাছে লাঞ্ছিত। তাকে করা হলো 50 লক্ষ টাকার শেয়ার বাজার কেলেঙ্কারির মামলা করা হলো, সেখানে দোষারোপ দেওয়া হলো, হত্যা মামলা সাকিব আল হাসানের নামে, এরকম আরো কত কি। কিন্তু সাকিব আল হাসান যে অপরাধ করেছে, সে অপরাধ আপনি করেছেন, আমি করেছি। আপনি কি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেন নাই? উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেন নাই? দিয়েছেন। নেতার পিছনে গড়েন নাই? গড়েছেন। কিন্তু সাকিব আল হাসান করেছে, সেটা দোষ হয়ে গেছে সাকিব আল হাসানের। আসলে সমালোচনা না করে তার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি। তারপর আমি রাজনৈতিক কথা আমি বলার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আসলে সাকিব আল হাসানকে নিয়ে, কারণ সাকিব আল হাসানকে আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে দেখি না, কারণ একজন ক্রিকেটার হিসাবে আমি তাকে দেখি। সে একজন ভালো ক্রিকেটার, সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে সাকিব আল হাসান। তাকে একজন ক্রিকেটার হিসাবে আপনারা ভাবুন, ক্রিকেটার হিসাবে তাকে সম্মানটুকু দেন। কখনো সাকিব আল হাসানকে, যে সাকিব আল হাসানের যে অবদান, সেটা কখনো আপনারা অস্বীকার করতে পারবেন না, কারণ সাকিব আল হাসান বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। আমরা সবাই চাই যে সাকিব আল হাসান তার শেষ সময়ে যেন বাংলাদেশের কাছে আর লাঞ্ছিত না হন। তার শেষ ইচ্ছাটা হয়তোবা দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট ম্যাচ বাংলাদেশের মাটিতে খেলা এবং সেখানে অবসর নেওয়া, আর সেটা হয়তোবা তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ সাকিব আল হাসান চেয়েছিল নিরাপত্তা। আর সেই নিরাপত্তাটি হলো সাকিব আল হাসান বাংলাদেশে আসবে এবং সেজন্য নিশ্চিন্তে নির্দ্বিধায় বাংলাদেশ ত্যাগ করতে পারে, তাকে যেন কোনো প্রকারের বাধা প্রদান না করা হয়। এটা যদি কনফার্ম করতে পারে বাংলাদেশ থেকে, তাহলে সাকিব আল হাসান দেশে ফিরবে এবং তার শেষ টেস্ট ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মানুষের সামনে, বাংলাদেশের মাটিতে খেলবে এবং সেখানে সে অবসর ঘোষণা করবে। ইতিমধ্যে সাকিব আল হাসান টি-20তে অবসর নিয়েছে এবং পরবর্তীতে টেস্টে অবসর অলরেডি নেওয়া হয়ে গেছে, কারণ যদি সাকিব আল হাসান দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলেন, তাহলে যে পিছনে গত কানপুরে ভারতের বিপক্ষে যে টেস্ট ম্যাচ গেছে, সেটাই সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল। আর যদি সামনের ম্যাচটা সুযোগ পায়, হয়তোবা সেই ম্যাচটা শেষ ম্যাচ হতে যাচ্ছে, আর সেটা বাংলাদেশ সরকারের উপর এখন বর্তমানে ডিপেন্ড করতেছে। আমরাও চাই সাকিব আল হাসান দেশে ফিরুক, তার শেষ টেস্ট ম্যাচটা বাংলাদেশ দর্শকদের সামনে, তার ভক্তদের সামনে খেলুক, এটাই আমাদের সকলের প্রত্যাশা। শুভকামনা থাকবে সাকিব আল হাসানের জন্য। আল্লাহ হাফেজ।